জামাতের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সকল ইসলামিক দল যেই ফেডারি হন সবাইকে নিয়ে একটা বাক্সে তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই রকম একটা চিন্তা নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। কতটুকু শেষ পর্যন্ত সম্ভব হবে আমরা জানি না। এক, দ্বিতীয়ত এনসিপি নবগঠিত যে দলটি তারা ধরেই নিয়েছেন যে তারা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। ডিসেম্বরে যদি নির্বাচন বা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে হয়তো নির্বাচন আর কখনোই হবে না। এই কথাটা কিন্তু ভেরি সাজেস্টিভ, খুব ইঙ্গিতবহ। ধন্যবাদ। দেখুন, একটি দেশ আপনার অনির্বাচিত সরকারের অধীনে দীর্ঘদিন থাকতে পারে না, এটা সভ্য রীতি নয়। এবং আপনার মনে রাখতে হবে যে প্রথম অন্তর্বর্তী সরকার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে 90 দিনের মাথায় তারা তাদের আরব্ধ কাজ সম্পন্ন করে চলে গিয়েছিলেন এবং যে নির্বাচনটি আমাদের উপহার দিয়েছিলেন 90 দিনের এই প্রিপারেশনে, সেইটি কিন্তু এখন পর্যন্ত মাইল ফলক হিসেবে চিহ্নিত আমাদের নির্বাচনের ইতিহাসে। তো সেই জন্য দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আমরা জানি যে একটা রক্তস্নাত পটভূমিতে ক্ষমতা গ্রহণ করেছেন, কিন্তু তাদের সবসময় স্মরণে রাখতে হবে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের হাতে তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে বাড়ি চলে যাওয়াটা তাদের জন্য বেহেতের সম্মানজনক। কারণ যত দিন যাবে ততই কিন্তু নানান কমপ্লিকেসি বাড়বে। আপনার যাদের ঐক্যবদ্ধ প্রয়াসে আপনার এই জুলাই অগাস্ট বিপ্লব সফল হয়েছিল তাদের মধ্যে সময়ের এই প্যাসেজ অফ টাইমের কারণে আপনার অনৈক্য বাড়বে এবং হায়াটাস বা এই গ্যাপগুলো দিন দিন সম্প্রসারিত হবে এবং সেটি সরকারের জন্য খুব একটা সুখপ্রদ অবস্থা তৈরি করবে না। এক, আর আপনি যদি সংস্কারের কথা বলেন সে কন্টিনিউয়াস প্রসেস। আপনার বরং সবাই যে স্পিরিটটা আমরা ধারণ করি সেইটি যদি আপনার সবসময় স্মরণ রাখি তাহলে আপনার সাস্টেইনেবল সংস্কার নিশ্চিত করা সম্ভব। আপনি খেয়াল করে দেখেন গত 10 মাসে নানান রকমের কনসালটেন্সি রিপোর্ট আপনার প্রণয়ন করা হয়েছে, তারা সুপারিশ করেছেন, কেউ কেউ এখনো করছেন, মাজা ঘষা চলছে, আবার সবগুলোকে মিলিয়ে একটা খামির তৈরির চেষ্টা চলছে। আপনার যারা কমিশন প্রধান ছিলেন তাদের নিয়ে আর একটা সুপার কমিশন গঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা কিন্তু আসলে যেটাকে আমরা বলবো যে আউটপুট, সেটা কিন্তু ওই অর্থে এখন পর্যন্ত ধরা ছোঁয়ার মধ্যে পাইনি। তো ফলে এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে। এক, আর আরেকটি হচ্ছে এই যে আপনার রাজনৈতিক দলগুলো মধ্যে ইতিমধ্যে যেই ব্যাপারটি আমরা লক্ষ্য করছি, জামাতের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সকল ইসলামিক দল যেই ফেডারি হন সবাইকে নিয়ে একটা বাক্সে তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই রকম একটা চিন্তা নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। কতটুকু শেষ পর্যন্ত সম্ভব হবে আমরা জানি না। এক, দ্বিতীয়ত এনসিপি নবগঠিত যে দলটি তারা ধরেই নিয়েছেন যে তারা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। আপনার মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে তারই ভ্রাতুষ্পুত্র যিনি উপসচিব হিসেবে উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জানান দিয়ে দিয়েছেন যে নাহিদ মহোদয় তিনি হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তো এই যে জেস্টার গুলো সেইগুলো নানান রকমের ধোঁয়াশা কিন্তু তৈরি করছে। ভোটের খবর নাই, আপনি আগেই আপনার গাছে কাঁঠাল গোফে তেল একটা অবস্থায় নিয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু আসলে ওই রকম একটি দায়িত্বপূর্ণ পদে দায়িত্বপূর্ণ অফিসের থেকে বলাটা কতটা সমীচীন সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং বিশেষ করে আবার যেখানে রক্তের সম্পর্কে সম্পর্কিত পিতৃব্য যিনি আপনার স্টিয়ারিং হুইল ধরে আছেন সেই বিষয়গুলো কিন্তু তাদের খেয়াল করা দরকার। আর সংস্কার, আমরা অবশ্যই সংস্কারের পক্ষে, এখানে আমরা যে কজন উপস্থিত আছি আমি ডেফিনেটলি এ নিয়ে কারো কোনো দ্বিমত আছে বলে আমি মনে করি না। এখন কর্মকৌশল নিয়ে মত পার্থক্য থাকতে পারে, সেটা লেজিটিমেট এবং একটা প্লুরাল সোসাইটিতে ডেমোক্রেটিক সোসাইটিতে মতের ভিন্নতা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু সবার লক্ষ্য আমরা চাই যে একটা ডেমোক্রেটিক হেলদি বাংলাদেশ যাতে গড়ে ওঠে সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। ধন্যবাদ।
কিন্তু জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, নির্বাচনের বিষয়টা এপ্রিলে প্রধান উপদেষ্টা বলছেন, বিএনপি ডিসেম্বরে চাচ্ছেন, জামাত ইসলাম এপ্রিলে সম্মতি জানিয়েছেন। জামাত ইসলাম থেকে এটা বলা হয়েছিল বর্তমান পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। সো এমত অবস্থায় কি আপনার মনে হয় যে নির্বাচনটা দিলে সুষ্ঠু নির্বাচন হতে পারে? যার কারণ সংস্কারের কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত সংস্কার কার্যক্রম শেষ হয়নি। তো যেন তেন একটা নির্বাচন দিলে কি দেশের জনগণ সেই নির্বাচনটাকে মেনে নেবেন, নাকি সংস্কার করে যথেষ্ট সময় নিয়ে সরকারকে নির্বাচন দেওয়া? দেখুন, জামাতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, ক্রিয়াশীল পুরনো রাজনৈতিক দল। দ্বিতীয়ত, যিনি আমির বর্তমানে পেশায় ডাক্তার, বৃহত্তর সিলেট অঞ্চলে বাড়ি, এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, শফিক মহোদয়। তিনি কিন্তু সর্বশেষ যে বক্তব্যটি রেখেছেন সেটি আরো চমকপ্রদ। বলেছেন যে ডিসেম্বরের আগেও যদি নির্বাচন হয় তাদের কোনো আপত্তি নেই। খেয়াল করুন, ইটস এ ভেরি পলিটিক্যাল স্টেটমেন্ট। তো সুতরাং তারা স্টিকিং টু টাইপ না, যে না এপ্রিলেই করতে হবে। আর প্রফেসর ইউনূসও ডাইনামিজমের পরিচয় দিয়েছেন। তিনি তার পক্ষ থেকে, শফিক মহোদয় বারবার বলছিলেন, তার স্পোক্সম্যান, যে জুনের একদিন আগেও না। সেখান থেকে এপ্রিলে শিফটেড হয়েছেন। এখন আমার ধারণা, তারেক জিয়ার সঙ্গে যে বৈঠক হবার কথা, তার ভিত্তিতে হয়তো দেখা যাবে সে ডিসেম্বর ফ্রেমওয়ার্কে চলে এসছে। অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে আপনার শেষ কথা বলে তো রাজনীতিতে কিছু নেই। আর যখন আপনি স্টেট ক্রাফটের দায়িত্বে থাকবেন, রাষ্ট্রাচারের অংশ হিসেবেই কিন্তু গণমুখী হতে হবে। সেখানে গোয়ার্তমি করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আরেকটু বিষয়, যে এপ্রিলে নির্বাচনটা অসুবিধার কথা বলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছেন, বিএনপি থেকেও বলা হচ্ছে এপ্রিল নির্বাচনটা আসলে কতটুকু সমস্যার সম্মুখীন হতে পারে, বা নির্বাচন না হওয়ার সম্ভাবনা কতটুকু এপ্রিল মাসে? দেখুন, বিএনপির পক্ষ থেকে একটি পর্যায়ে বলা হয়েছে যে ডিসেম্বরে যদি নির্বাচন, বা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে হয়তো নির্বাচন আর কখনোই হবে না। এই কথাটা কিন্তু ভেরি সাজেস্টিভ, খুব ইঙ্গিতবহ। একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সবচেয়ে সক্রিয় নির্বাচন, আর কখনোই নির্বাচন হবে না, কখনো নির্বাচন হবে না, এবং এরকম একটা দেশের স্টেটমেন্ট আমরা অখণ্ডতা থাকবে না, যেটা মির্জা আব্বাসের বক্তব্য ছিল যে দেশের অখণ্ডতা থাকবে না। ভয়ঙ্কর ভ্যালু লেডেন আপনার স্টেটমেন্ট। তো সুতরাং একজন বর্ষিয়ান রাজনীতিবিদের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে, এবং অন্যরাও তার সঙ্গে দ্বিমত করেননি, তখন আপনার বিষয়টা কিন্তু সিরিয়াসলি নিতে হবে। কারণ এর মধ্যে কি মাজেদা লুকিয়ে আছে, যারা বলেছেন তারাই বলতে পারবেন। তবে ইঙ্গিতটা ভালো বলে আমার কাছে মনে হয়। আপনার সিঁদুরে মেঘ দেখলে আমরা দাঁড়াই। যে উনি যেটা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের অখণ্ডতা থাকবে না। তো ডিসেম্বরে নির্বাচন না হলে অখণ্ডতা থাকবে না, ডিসেম্বরে হলে অখণ্ডতা থাকবে। দেশের অখণ্ডতার উপরে আসলে কোন ধরনের আঘাত আসতে পারে মনে করেন? দেখুন ভাই, আজকে লামা, আমাদের পার্বত্য এলাকার লামা থেকে একজন আমাকে ফোন করে বললেন যে অনেকগুলো ক্যাম্প আমরা ছেড়ে চলে এসেছি, এবং এই যে ক্যাম্পগুলো থেকে চলে এসেছি আমরা, সেই জায়গাগুলোতে আরাকান আর্মি অবস্থান নিয়েছে। খেয়াল করে দেখেন, দেশের অভ্যন্তরে, সীমান্তের ওপারে নয়, কিন্তু বর্ডার আউটপোস্ট না। তো এই যে লক্ষণগুলো, সেগুলো কিন্তু খুব ভালো লক্ষণ না। আমরা মিডিয়া নিয়ন্ত্রণ করছি নানানভাবে, আসল কথা হয়তো অনেক পরে জানবো, আমরা জানছি না। বা মাঝে মধ্যে হয়তো এই যে জলকেলির নামে আপনার 10 কিলোমিটার অভ্যন্তরে চলে এসছে, আমরা সাফাই দিচ্ছি যে তারা শ্বশুরবাড়িতে এসছে। এইসব কথা কিন্তু আলটিমেটলি ধোপে টিকবে না। ইমিগ্রেশন ফর্মালিটি শেষ না করে কেউ যদি আনঅথরাইজড ভাবে দেশের অভ্যন্তরে ঢোকেন, ডেফিনেটলি সেটা সার্বভৌমত্বকে প্রশ্ন করে। ধন্যবাদ।